আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 24 এবং 25 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিশ্লেষণ। আজকে এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। এবং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। কেমন? এবং কালকে সকালেও তোমাদের এমসিকিউ ক্লাস হবে দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে। ক্লাসটা নিবেন রিয়াদ ভাই এবং এই ক্লাসটা আমাদের পেজ থেকে অনুষ্ঠিত হবে। তোমরা অবশ্যই এই ক্লাসটা কিন্তু করবা। কেমন? তোমরা যদি ক্লাস এখন মিস দাও তাহলে তোমরা কিন্তু বিপদে পড়ে যাবা। তাই আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, ক্লাস মিস দেওয়া যাবে না। যাই হোক, ক্লাস মিস দেওয়া যাবে না। আমার কথা ক্লিয়ার আছে? আমার কথা কি শুনতে পাচ্ছ? আমাকে একটু জানিয়ে দিবা আমার কথাগুলো ক্লিয়ার আছে, সবকিছু ওকে? আমরা কি ক্লাস শুরু করতে পারি? হ্যাঁ, আমি রুটিনটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। আমি রুটিনটা, এমসিকিউ রুটিনটা, মানে আমি যে বলেছিলাম কালকে তোমাদের মিটিংয়ে, মানে কালকে যে জুম মিটিং করেছিলাম ওই জুম মিটিংয়ে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা এমসিকিউটা এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। তো আমি আজকে এমসিকিউর একটা অধ্যায় নিব, তো আগামী ক্লাসে রিয়াদ ভাই নিবেন, এরপরে আমি আবার সিকিউ টানা শুরু করব। এখন আমরা দুইজনেই নিব, আমরা দুইজনেই হচ্ছে গিয়ে ক্লাসগুলো নিব, যেন খুব দ্রুত আমরা শেষ করতে পারি ইনশাল্লাহ, এবং যেন আমরা দুইবার রিভিশন দিতে পারি। আমার কথাগুলো একদম ক্লিয়ার আছে কিনা একটু বলবা। সব প্রবলেমে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো প্রবলেম আর থাকবে না, কারণ আমরা কথা দিয়েছি কথা রাখবো। আমরা কথা দিয়েছি তো কথা রাখবো, ওইটা নিয়ে তোমরা টেনশন নিও না। তোমাদের কাজ যেটা, তোমাদের কাজ হচ্ছে বাসায় বসে প্র্যাকটিস করা, বেশি বেশি করে প্র্যাকটিস করা। আর পরীক্ষাগুলো কি দিচ্ছ, ওয়েবসাইটে পরীক্ষাগুলো কি দিচ্ছ কিনা সেটা একটু জানাবা। কেমন? পরীক্ষাগুলো নিয়মিত দিবা, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। যে কোনো জায়গায় আটকাই গেলে সেটার অবশ্যই সমাধান আমরা করে দিব। কেমন? আমরা চাই তোমরা প্রত্যেকে ভালো একটা রেজাল্ট করো। আর যারা এখনো এডমিশনের জন্য টাকা পেমেন্ট করো নাই, তোমরা করে ফেলো, খুব দ্রুতই করে ফেলো। কারণ হচ্ছে আমাদের আত্মবিশ্বাস তোমরা আগে থেকে জয়েন থাকবা। কেমন? আজকেও কিন্তু অনেকে টাকা পাঠিয়েছো। দেখো, প্রথম পত্রের এমসিকিউর ক্লাসগুলো কিন্তু আমাদের গ্রুপে সাজানো আছে, সেগুলো তুমি করো। সেগুলো করলেই কিন্তু হয়ে যায়, তাই না? এখন তুমি যদি ক্লাস না করো তাহলে আমি কিভাবে তোমাকে শিখাবো বলো? আচ্ছা, এখন বলো, আমি কি শুরু করতে পারি? আমি কি শুরু করতে পারি? হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় আর্থিক বিশ্লেষণ, এটা শুরু করার আগে আমি কয়েকটা জিনিস তোমাদের সাথে আলোচনা করব। সেই জিনিসগুলো হচ্ছে, আমি একটু বলি তোমাদেরকে, যে তোমরা যে এই অধ্যায়টা এর আগে যে করছো, এই অধ্যায়টা তো তোমরা এর আগে করছো, তাই না? তো এর আগে তোমরা যে করলা, সেই সূত্রগুলো তোমাদের মনে আছে কিনা এবং তাদের আদর্শ মানগুলো মনে আছে কিনা। হ্যাঁ, যেমন স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার ভিতরে সূত্র ছিল 3টা। স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার ভিতরে সূত্র ছিল কয়টা? 3টা। একটু জানিয়ে দিবা, স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার ভিতরে সূত্র ছিল কয়টা? 3টা।
চলতি অনুপাত, তার আদর্শ মান ছিল কত? 2:1। তড়িৎ অনুপাত 1:1। কার্যকরী অথবা চলতি মূলধন অনুপাত, কার্যকরী বা চলতি মূলধন অনুপাত। জি, এই জিনিসগুলো একটু মনে রাখবা, কারণ এই জিনিসগুলো যদি মনে না থাকে তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো না। কেমন? ওকে, দেখো প্রথম এমসিকিউ, এই জায়গায় প্রত্যেকটা এমসিকিউ বোর্ডের, আমরা বোর্ডের এমসিকিউ গুলো আজকে সমাধান করবো ইনশাল্লাহ। দেখো, অনুপাত বিশ্লেষণ করার উদ্দেশ্য হলো কি? আমরা যে অনুপাত বিশ্লেষণ করি এটার উদ্দেশ্য কি? ঢাকা বোর্ড 21 আসছে। অনুপাত বিশ্লেষণ করার উদ্দেশ্য আসলে কি? তারল্যতা বা তারল্য পর্যালোচনা করা, তারল্য অথবা তারল্যতা পর্যালোচনা করা। 2, মূলধন কাঠামো পর্যালোচনা করা। নাম্বার 3, মুনাফা উপার্জন ক্ষমতা পর্যালোচনা করা। তাহলে এই জায়গায় বলছে অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য তারল্যতা পর্যালোচনা করা, মূলধন কাঠামো পর্যালোচনা করা এবং মুনাফা উপার্জন পর্যালোচনা করা, অর্থাৎ তিনটাই কিন্তু এই জায়গায় সঠিক। তাহলে অনুপাত বিশ্লেষণ করার উদ্দেশ্য কোনটা তোমরাই বলো? অনুপাত বিশ্লেষণ করার উদ্দেশ্য হচ্ছে তারল্যতা পর্যালোচনা করা, মূলধন কাঠামো পর্যালোচনা করা, মুনাফা উপার্জন ক্ষমতা পর্যালোচনা করা। অর্থাৎ এই জায়গায় যেই অপশনগুলো আছে প্রত্যেকটা অপশনই কিন্তু সঠিক। তাহলে আমি ধরে নিতে পারি আমাদের এই জায়গায় গ নাম্বার উত্তরটা সঠিক হয়েছে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো প্রথমটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, তাহলে এটা কিন্তু সঠিক। অনুপাত বিশ্লেষণ করার উদ্দেশ্য হলো কি? 2 আবার আসছে, এই জায়গায় আবার আসছে, দেখো আরো উদ্দেশ্য আছে। এবার দেখো অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য কোনগুলো? 1, ব্যবস্থাপনার দক্ষতা পরিমাপ করা, প্রতিষ্ঠানের তারল্য সম্পর্কে জানা, বিনিয়োজিত সম্পদের সাথে অর্জিত মুনাফার সম্পর্ক। বিনিয়োজিত সম্পদ মানে আমি যতটুকু সম্পদ বিনিয়োজিত করছি, মানে মূলধন খাটিয়েছি, তার সাথে উপার্জনের সম্পর্ক যাচাই করা। তাহলে এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। তাহলে আমি ধরেই নিতে পারি আমার তিনটাই কিন্তু এই জায়গায় সঠিক। দেখো, অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য ব্যবস্থাপনার দক্ষতা পরিমাপ করা, প্রতিষ্ঠানের তারল্য সম্পর্কে জানা, বিনিয়োজিত সম্পদের সাথে অর্জিত মুনাফার সম্পর্ক নির্ণয়। তাহলে তিনটাই কিন্তু সঠিক। তাহলে আমার উত্তর কোনটা হবে একটু বলে দাও। তাহলে উত্তর কোনটা হবে বলো? বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা বলো? ক্লিয়ার? 2 নম্বরটা ক্লিয়ার কিনা আমাকে জানাবেন। 2 নম্বরটা ক্লিয়ার? 2 নম্বরটা ক্লিয়ার? এবার দেখেন, পারস্পরিক তুলনাযোগ্য দুটি ঘটনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? দুইটা ঘটনার মধ্যে সংখ্যাত্মক প্রকাশ কি বলে? যেহেতু আমরা যেই অধ্যায়টা করতেছি এই অধ্যায়টার নাম হচ্ছে অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণ। তাহলে আমরা ধরেই নিতে পারি এটা হবে গ নাম্বার, অনুপাত বিশ্লেষণ। কারণ দুটি সংখ্যার দুটি ঘটনার সংখ্যাত্মক প্রকাশকে আমরা কি বলি? অনুপাত বিশ্লেষণ বলে থাকি। কি বলে থাকি? অনুপাত বিশ্লেষণ বলে থাকি। এই যে দেখো, পারস্পরিক তুলনাযোগ্য দুটি ঘটনার সংখ্যাত্মক প্রকাশকে মানে ভাগাকারে প্রকাশ করাটাকে কি বলে? অনুপাত বিশ্লেষণ বলে। কি বলে? অনুপাত বিশ্লেষণ বলে। বলো তো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? দেখো, আজমল তার ব্যবসার আর্থিক অবস্থার সচ্ছলতা বজায় রাখার জন্য প্রতিটি হিসাবকাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করেন, কিন্তু কিছু কারণে তার প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারছে না। এক্ষেত্রে তার কি পদক্ষেপ নেওয়া উচিত তুমি মনে করো? তার কি পদক্ষেপ নেওয়া উচিত? সেটা হচ্ছে
আর্থিক বিবরণী বিশ্লেষণ করা, মানে প্রত্যেকটা ধাপে ধাপে তার বিশ্লেষণ করা, এটাই হচ্ছে তার পদক্ষেপ। কেন? কারণ তার প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারতেছে না, মানে মুনাফা উপার্জন করতে পারতেছে না। এই জন্য তার প্রয়োজন কি? এই জন্য প্রয়োজন তার আর্থিক বিবরণী বিশ্লেষণ করা। কি প্রয়োজন? আর্থিক বিবরণী বিশ্লেষণ করা। যদি আর্থিক বিবরণী বিশ্লেষণ করে তাহলে এই ক্ষেত্রে তার যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য বা সেটা সে অর্জন করতে পারবে। কেমন? এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? এবার আসো 5 নাম্বার, চলতি সম্পদ 2,16,000 টাকা এবং চলতি অনুপাত 3:1। চলতি দায় কয় টাকা? তার মানে এই যে 3:1, এই 3 মানে কিন্তু চলতি সম্পদ। তার মানে এই 3 মানে হচ্ছে কি? চলতি সম্পদ। আর এই যে 1, এই 1 মানে কিন্তু চলতি দায়। 1 মানে কি? চলতি দায়। তো এই জায়গায় চলতি সম্পদের টাকাটা দেওয়া আছে, এই যে 2,16,000 টাকা। আমাকে বাহির করতে বলছে কি? চলতি দায়। যেটা বাহির করতে বলবে ওই সংখ্যাটা উপরে থাকবে, আর যার টাকাটা ওই সংখ্যাটা নিচে থাকবে। এই যে চলতি সম্পদের টাকা দেওয়া, তো এই জন্য চলতি সম্পদের সংখ্যাটাতে আমরা ভাগ করব। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে কয় হাজার টাকা? 72,000 টাকা। দেখো তো বুঝতে পারছো কিনা? 72,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা আমাকে বলো। এই যে দেখো 2,16,000 টাকাকে আমি কি করলাম? 1 দিয়া গুণ, 3 দিয়া ভাগ করলাম। বুঝতে পারছো কিনা একটু বলবা? বুঝতে পারছো কিনা একটু বলবা প্লিজ? একটু জলদি কমেন্ট করে বলো বুঝতে পারছো কিনা। বুঝতে পারছো কিনা একটু বলবা। এটা বুঝতে পারছো কিনা একটু বলো। সব সময় মনে রাখতে হবে, যেটা আমি বাহির করব ওই সংখ্যাটা দিয়ে আমি গুণ দিব, আর যেটা টাকা দেওয়া থাকবে ওই সংখ্যাটা দ্বারা আমি ভাগ করব। এই জায়গায় টাকা দেওয়া আছে চলতি সম্পদের, তাই চলতি সম্পদের যে মানটা আছে এই যে 3 দিয়ে ভাগ করব। আর আমাকে কোশ্চেনে কি চাইছে? চলতি দায় বাহির করতে বলছে, এই জন্য চলতি দায়ের মানটা দ্বারা আমি গুণ করব, তাহলে আমি উত্তরটা পেয়ে যাব। বলো বুঝতে পারছো কিনা। জি, শেষ করা যাবে, 1 মাসে চাইলে অনেক কিছু করা যাবে। আসমা বেগম, আমি কিন্তু 3 নিচে কেন হবে সেটা বললাম। এই যে এই জায়গায় যে মানটা দেওয়া আছে, এই জায়গায় যে মানটা দেওয়া আছে, এই যে 2,16,000, এই যে মানটা দেওয়া আছে, এটা কার টাকা? এটা চলতি সম্পদের টাকা। এই জন্য তোমাকে চলতি সম্পদের মানটা দিয়ে ভাগ করতে হবে 3। এই জায়গায় চলতি সম্পদ কত? 3। আর যেটা বাইর করতে বলছে 1 দিয়ে গুণ করতে হবে। আশা করি বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো। বলো তো বুঝতে পারছো কিনা। বুঝতে পারছো কিনা বলো। বুঝতে পারছো কিনা বলো। বুঝতে পারছো কিনা বলো। বুঝতে পারছো কিনা বলো। এবার দেখো একটি আর্থিক অবস্থার বিবরণীর দফা এই জায়গায় দেওয়া আছে, আর এটা উদ্দীপকটা পরে আমরা 6 এবং 7 নম্বর কোশ্চেনের উত্তর দিব। মজুদ পণ্য 60,000 টাকা। মজুদ পণ্য কয় হাজার টাকা? 60,000 টাকা। একটু ভালো করে খেয়াল করো। মজুদ পণ্য 60,000 টাকা, হ্যাঁ। হাতে নগদ 30,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা, প্রাপ্য হিসাব 25,000 টাকা, প্রদেয় হিসাব 30,000, অফিস সরঞ্জাম 80,000, ব্যাংক জমা অতিরিক্ত 20,000 টাকা, ব্যাংক ঋণ 75,000 টাকা, প্রদেয় নোট 20,000 টাকা, অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় 20,000 টাকা। আমাকে ক নাম্বার প্রশ্নটা বলছে চলতি সম্পদের পরিমাণ বাইর করো। চলতি সম্পদ, তাহলে চলতি সম্পদ কোনগুলো? চলতি সম্পদ হচ্ছে যেই সম্পদ থেকে আমরা দীর্ঘদিন সুবিধা পাবো না, স্বল্প পরিমাণ সুবিধা পাবো, অর্থাৎ 1 বছরের মতন সুবিধা পাবো সেটা। যেমন মজুদ পণ্য, এটা আমার জন্য চলতি সম্পদ। হাতে নগদ চলতি সম্পদ। আসবাবপত্র স্থায়ী সম্পদ, আসবে না। প্রাপ্য হিসাব চলতি সম্পদ। তারপরে প্রদেয় হিসাব, এটা চলতি দায়। অফিস সরঞ্জাম স্থায়ী সম্পদ। ব্যাংক জমা অতিরিক্ত চলতি দায়, হ্যাঁ। ব্যাংক ঋণ দীর্ঘমেয়াদী দায়। প্রদেয় নোট চলতি দায়। অনুপার্জিত আয় এটাও চলতি দায়। তাহলে এই জায়গায় আমার চলতি সম্পদ তাহলে কোনটা? মজুদ পণ্য 60,000, হাতে নগদ 30,000, তাহলে 90,000।
প্রাপ্য হিসাব কত? 25,000। তাহলে যোগ করে বলো তো কত হয়? তাহলে বলো কত হয়? 1,15,000 টাকা। তাহলে আমাদের উত্তর হবে 1,15,000 টাকা। উত্তর হবে কত? 1,15,000 টাকা। বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা বলো? এটা কি বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো? এটা কি বুঝতে পারছো? এবার সেম উদ্দীপকে বলছে চলতি মূলধনের পরিমাণ কত। ভাই চলতি মূলধন মানে কি এই জিনিসটা আগে তোমাকে বুঝতে হবে। এই যে দেখো চলতি মূলধন মানে কি, চলতি মূলধন জিনিসটা কি ওইটা আমরা আগে একটু বুঝি। চলতি মূলধন জিনিসটা কি? এই যে দেখো চলতি মূলধন জিনিসটা হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে। চলতি সম্পদ থেকে কি বাদ দিব আমরা? চলতি দায় বাদ দিব। তো একটু আগেই কিন্তু আমি চলতি সম্পদ বাইর করছি কত? 1,15,000 টাকা। তাহলে আমাকে আবার বাইর করতে হবে চলতি দায়। চলতি দায় বাইর করে আমি চলতি দায়ের টাকাটা বিয়োগ করে দিব। চলতি দায় কোনটা? এই যে দেখো প্রদেয় হিসাব, এটা আমার জন্য চলতি দায়। তারপরে আসো ব্যাংক জমা অতিরিক্ত, চলতি দায়। তারপরে ব্যাংক ঋণ, এটা দীর্ঘমেয়াদী দায়, আসবে না। প্রদেয় নোট চলতি দায়। অনুপার্জিত আয় চলতি দায়। তাহলে 30,000, 20,000, 50, 50 আর 20, 70, 70 আর 20 কত? 90। তার মানে 90,000 টাকা আমার জন্য চলতি দায়। এবার 1,15,000 থেকে 90 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে থাকবে কয় হাজার টাকা? 25,000 টাকা। এই 25,000 টাকা হচ্ছে আমার জন্য চলতি মূলধন। এই 25,000 টাকা হচ্ছে আমার জন্য কি? চলতি মূলধন অথবা কার্যকরী মূলধন। চলতি মূলধন যেই কথা, কার্যকরী মূলধন একই কথা। বলো তো বুঝতে পারছো কিনা? চলতি মূলধন যেই কথা, কার্যকরী মূলধন একই কথা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? আচ্ছা আইসিটি নিয়ে, হ্যাঁ আইসিটি নিয়ে যদি কোনো কিছু প্রয়োজন হয় আমি কথা বলতেছি, এবং মারুফ স্যারের সাথে আমি কথা বলতেছি এই বিষয়টা নিয়ে, কেমন? আচ্ছা আইসিটি নিয়ে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। হ্যাঁ আজকে আমরা যেহেতু এই জায়গায় আসি এইটার বিষয় নিয়ে একটু কথা বলি। বলো এটা বুঝতে পারছো কিনা? এটা কিন্তু 25,000 টাকা হবে। 25,000 টাকা আমি কিভাবে বাইর করছি? কোনো সমস্যা থাকলে এখনই বলো। যদি কোনো সমস্যা থাকে আমাকে এখনই বলো। এটাতে এটাতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। এটাতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। অনুপাত বিশ্লেষণ ব্যবহার করা হয়। অনুপাত বিশ্লেষণ ব্যবহার করা হয় ব্যবসার আর্থিক অবস্থা যাচাইয়ের জন্য না। ব্যবসার আর্থিক অবস্থা যাচাইয়ের জন্য আমরা অনুপাত বিশ্লেষণ করি না। ব্যবস্থাপনার দক্ষতা ও অদক্ষতা পরিমাপের জন্য, ব্যবসার তারল্য পরিমাপের জন্য, ব্যবসার তারল্য সরি এই জায়গায় একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ অনুপাত বিশ্লেষণ করা হয় কেন? আর্থিক অবস্থা যাচাইয়ের জন্য। ব্যবস্থাপনার দক্ষতা এবং অদক্ষতা এটার জন্য কিন্তু না। ব্যবস্থাপনার দক্ষতা এবং অদক্ষতা এটার জন্য না। 3 ব্যবসার তারল্য পরিমাপের জন্য। হ্যাঁ ব্যবসার তারল্য পরিমাপের জন্য। ব্যবসার তারল্য পরিমাপের জন্য। শুধু ব্যবস্থাপনার দক্ষতা যদি বলতো তাহলে আসতো, বাট অদক্ষতার কারণে কিন্তু এই অপশনটা আমরা নিতে পারলাম না, কারণ এই জায়গায় অদক্ষ আছে। তো অদক্ষ কেন আসবে এই জায়গায়? অদক্ষটা আসবে না। তাহলে ব্যবসার আর্থিক অবস্থা যাচাইয়ের জন্য এবং ব্যবসার তারল্য পরিমাপের জন্য। বলো বুঝতে পারছো কিনা? তাহলে এটার উত্তর হবে কি? গ নাম্বারটা। বলো বুঝতে পারছো কিনা? এখন বলো বুঝতে পারছো কিনা? উত্তর হবে গ নাম্বারটা। বুঝতে পারছো কি? এই 6 চ্যাপ্টার থেকে কয়টা এমসিকিউ আসবে? অনেকগুলো এমসিকিউ আসবে, অনেকগুলো আসবে। কেমন? আমি তো সবগুলো বোর্ডের এমসিকিউ সমাধান করাচ্ছি তোমাদেরকে, কারণ বোর্ডের এমসিকিউ গুলো তোমরা বেশি বেশি করে করবা। কেমন? এরপরে আসো, এই যে দেখো কোন ব্যবসা প্রতিষ্ঠানের সর্বোচ্চ তরল সম্পদ কোনটা? কোন ব্যবসা প্রতিষ্ঠানের সর্বোচ্চ তরল সম্পদ কোনটা? সর্বোচ্চ তরল সম্পদ কোনটা বলা হয়?
দেখি তোমরা কমেন্ট করে বলো একটা ব্যবসা প্রতিষ্ঠানের সর্বোচ্চ তরল সম্পদ মানে সবচেয়ে বেশি হ্যাঁ তরল সম্পদ কোনটাকে বলা হয় আমাকে বলো। আমরা জানি সবাই নগদ টাকা। নগদ টাকা হচ্ছে একটা তরল সম্পদ, কারণ নগদ অর্থ চাইলেও আমি আমার কাছে দীর্ঘক্ষণ ধরে রাখতে পারবো না। আমি নগদ অর্থ চাইলেও আমার প্রতিষ্ঠানে আমি দীর্ঘক্ষণ ধরে রাখতে পারবো না। মনে করো তোমার কাছে 1000 টাকার একটা নোট আছে, 1000 টাকার একটা নোট তোমার কাছে আছে, তুমি চাইলেও এই 1000 টাকার নোটটা বেশি দিন তোমার কাছে ধরে রাখতে পারবা না। কোনো না কোনো ভাবে এই 1000 টাকা তোমাকে খরচ করতেই হবে, কোনো না কোনো ভাবে এই 1000 টাকা তোমার হাত থেকে চলে যাবেই যাবে। তাই এটাকে চাইলেও তুমি সিন্ধুকের ভিতরে তালা দিয়েও রাখতে পারবে না, টাকা এটা খরচ হবেই হবে। তাই নগদ উদ্বৃত্ত বা নগদ তহবিল, আমি যেটাই বলি না কেন, নগদ উদ্বৃত্ত, নগদ তহবিল, হ্যাঁ নগদ ব্যালেন্স, এটাই হচ্ছে সবচেয়ে বড় কি তরল সম্পদ। বলো তো বুঝতে পারছো কিনা? ধন্যবাদ হিমেল। হ্যাঁ বুঝতে পারছো? বুঝতে পারছো? একটু মেসেঞ্জার গ্রুপে সবাইকে জানিয়ে দাও ক্লাসটা করার জন্য। এবার দেখো, এবার আমরা এটা কিভাবে করব, একটু ভালোভাবে আমরা এই প্রশ্নটা বুঝবো, তারপরে আমরা সমাধান করব। এই জায়গায় দেখো, একটি কোম্পানির 31,500 টাকা চলতি মূলধন রয়েছে। এই যে 31,500 টাকা, এটা হচ্ছে চলতি মূলধন। এই জায়গায় হচ্ছে তোমাকে বুঝতে হবে এই টাকাটা হচ্ছে কার টাকা, চলতি মূলধনের টাকা। আর এই জায়গায় বলছে চলতি অনুপাত 5:2। চলতি অনুপাত কত? 5:2। তাহলে চলতি দায়ের পরিমাণ কত ভাই? চলতি দায়ের পরিমাণ বাইর করতে বলছে। আর এই জায়গায় টাকাটা দেওয়া চলতি মূলধন। তাহলে চলতি মূলধন মানে কি? এই যে দেখো, চলতি মূলধন মানে কি? চলতি মূলধন মানে হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে এই জায়গায় চলতি সম্পদ কত? 5। চলতি দায় কত? 3। তাহলে চলতি মূলধন হচ্ছে 2। এই জায়গায় চলতি মূলধন কত? 2। তাহলে এই যে 31,500 এটাকে চলতি মূলধন দ্বারা ভাগ করবা। চলতি মূলধন মানে কত? 2। কেন ভাগ করবা? কারণ এই জায়গার টাকাটা চলতি মূলধনের। এবার আমাকে বাইর করতে বলছে কি? চলতি দায়। দায় মানে কত? 3। যেটা বাইর করতে বলবে সেটাতে আমি গুণ দিব। গুণ দিলে আমার কত আসে বলো? গুণ দিলে কত আসে? গুণ দিলে কত আসে বলো? গুণ দিলে কত আসবে? 21,000 টাকা। তাহলে 21,000 টাকা হবে উত্তর। বলো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা? তোমরা যদি বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা আমাকে একটু জানিয়ে দাও। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানিয়ে দাও। তোমরা কি ক্লাসে আসো? যদি ক্লাসে থাকো তাহলে আমাকে জানিয়ে দিবা। আচ্ছা, এটা আবার সমাধান করতে বলতেছি। ওকে দেখো, আবার সমাধান করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। একবার না বুঝলে আমি 5বার বুঝিয়ে দেবো, তারপরও বোঝার চেষ্টা করো। এই যে টাকাটা, এই যে 31,500, এই টাকাটা কিসের টাকা? এটা হচ্ছে চলতি মূলধনের টাকা। তাহলে এই অঙ্কে কোথাও কি চলতি মূলধনের মানটা দেওয়া আছে? এই জায়গায় কোথাও কিন্তু চলতি মূলধনের মান দেওয়া নেই। এই জায়গায় যেটা দেওয়া আছে এটা হচ্ছে চলতি অনুপাত দেওয়া, এই যে চলতি অনুপাত। আর আমাকে বাহির করতে বলছে চলতি দায়। তাহলে এই যে দেখো, আমি প্রথমে কি করব জানো? চলতি মূলধনের মানটা বাহির করব। এই যে দেখো, চলতি মূলধন, এই চলতি মূলধন বাহির করার একটা সূত্র আছে। সূত্রটা কি? এই যে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তো আমাদের চলতি সম্পদ হচ্ছে 5। এই যে চলতি অনুপাত মানে কি? চলতি সম্পদ আর চলতি দায়। তাহলে চলতি সম্পদ হচ্ছে 5, চলতি দায় কত? 2। তাহলে চলতি মূলধন কত? 3। এই যে দেখো, চলতি মূলধন 3। এবার এই জায়গায় টাকাটা কার টাকা? চলতি মূলধনের টাকা না? এই জন্য এই যে দেখো 31,500 আমরা কি করব? চলতি মূলধনটা দিয়ে ভাগ করব। আর আমাকে বাইর করতে বলছে চলতি দায়। চলতি দায় মানে কত? 2। এই জন্য আমি 2 দিয়ে গুণ করব। তাহলে ক্যালকুলেশন করলে যেটা আসবে এটাই হচ্ছে চলতি দায়ের টাকা।
এখন বলো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো, বলো তো বুঝতে পারছো কিনা? এই যে 5 থেকে 2 বাদ দিবা, বাদ দেওয়ার পরে যেটা থাকবে ওইটা দ্বারাই তোমাকে ভাগ করতে হবে। কেন? কারণ এই জায়গায় টাকাটা দেওয়া কার, ওইটা তোমাকে দেখতে হবে। টাকাটা দেওয়া চলতি মূলধনের, তাই চলতি মূলধনটাই তোমাকে বাহির করে নিতে হবে। এখন বুঝতে পারছো কিনা বলো, এখন বুঝতে পারছো কিনা বলো। যদি না পারো তাহলে আমি আবার বুঝাই দিব, বলো। যদি না পারো আমি আবার বুঝাই দিব। তোমাকে আগে জানতে হবে চলতি মূলধনের সূত্র কি, সেটা কিন্তু আগে জানতে হবে। এই যে দেখো চলতি মূলধনের সূত্রটা দেখো, চলতি মূলধন, চলতি মূলধন যে কথা, কার্যকরী মূলধন একই কথা। চলতি মূলধন যে কথা, কার্যকরী মূলধন একই কথা। এটার সূত্রটা হচ্ছে এটা, এই যে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তো এই অঙ্কের চলতি সম্পদ ছিল কত? এই অঙ্কের চলতি অনুপাত ছিল 5:2। তো চলতি অনুপাতের মানে কি? চলতি অনুপাতের মানে হচ্ছে চলতি সম্পদ আর চলতি দায়। তাহলে এই 5 হচ্ছে চলতি সম্পদ, 2 হচ্ছে চলতি দায়। তাহলে এই যে 5 - 2 বিয়োগ করলে থাকবে কত? 3। এই 3 হচ্ছে তোমার কার্যকরী মূলধন বা চলতি মূলধন। এই জন্য আমরা এই 3 দিয়ে ভাগ করছি। এই জন্য আমরা কি করছি? 3 দিয়ে ভাগ করছি। বলো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো। তোমাকে কোশ্চেন বুঝতে হবে, কোশ্চেন না বুঝলে লাভ হবে না। তোমাকে কোশ্চেনে কি চাইছে, এই জায়গায় কি চাইছে? এটা যদি চলতি মূলধন না হইয়া চলতি সম্পদ হইতো, কথাটা বুঝো। যদি এটা চলতি মূলধন না হইয়া চলতি সম্পদ হইতো, তাহলে কিন্তু 5 থেকে 2 আর বিয়োগ করার কোনো দরকার ছিল না। তখন আমরা 2 দিয়ে গুণ করতাম, 5 দিয়ে ভাগ করতাম। যদি এটা চলতি মূলধনের টাকা না হয়ে চলতি সম্পদ হইতো, এই টাকাটা, আশা করি কথাগুলো বুঝতে পারছো। তারপরে যদি না বুঝো তাহলে তার কিছু করার নেই। এবার দেখো অনুপাত হলো দুটি রাশির কি। আরে ভাই এটা আবার না পারে কিভাবে? অনুপাত হলো দুটি রাশির কি, একটু বলো। অনুপাত হলো দুটি রাশির কি, একটু জলদি করে বলবা। অনুপাত হলো দুটি রাশির কি? অনুপাত, হ্যাঁ বলো বলো। অনুপাত হলো দুটি রাশির কি, বলো। অনুপাত হলো দুটি রাশির গুণফল, না কি ভাগফল। একজন বলতেছে চলতি অনুপাত যদি 2:1 হয় তাহলে চলতি দায় বলে 2 না। চলতি অনুপাত যদি 2:1 হয় তাহলে এই যে প্রথমটা হবে চলতি সম্পদ, এই যে চলতি সম্পদ, এর পরেরটা হবে এই যে চলতি দায়। তার মানে এই যে 2 নিচে 1, এটা। আচ্ছা অনুপাত বলতে বুঝায় কি? এই যে দেখো অনুপাত বলতে বুঝায় কি, বলো। অনুপাত বলতে বুঝায় কি? অনুপাত বলতে বুঝায় কি, বলো। অনুপাত বলতে কি বুঝায়? এটা বরিশাল বোর্ড 17 সাল আসে। দুটি আর্থিক সংখ্যার গুণফল, তাড়াতাড়ি বলো। এবং দুটি আর্থিক সংখ্যার যোগফল, দুটি আর্থিক সংখ্যার বিয়োগফল কোনোটাই না। দুটি আর্থিক সংখ্যার তুলনামূলক সম্পর্ক, তুলনামূলক মানে সংখ্যাত্মক প্রকাশ, তুলনামূলক সম্পর্ক সংখ্যাত্মক প্রকাশ। তাহলে আমরা ধরে নিব দুটি আর্থিক সংখ্যার তুলনামূলক সম্পর্ক। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো। আসো 13 নম্বর, অনুপাত বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয় কারবারের দক্ষতা, স্বচ্ছতা, লাভজনকতা। দক্ষতা, স্বচ্ছতা, লাভজনকতা। তাহলে আমরা ধরেই নিতে পারি 1 2 3 তিনটাই সঠিক, 1 2 3 তিনটাই সঠিক। দেখো দুটি চলকের পারস্পরিক সম্পর্ককে অনুপাত বলে, এটা আমরা একটু আগেও পড়ছি।
এই উক্তিটা কে দিয়েছিলেন বলো তো, তোমরা বলো তো, এই উক্তিটা কে দিয়েছিল? খান এম জেন। এই উক্তিটা কে দিয়েছিল বলো, তোমরা বলো, এই উক্তিটা কে দিয়েছিল? দুটি চলকের পারস্পরিক সম্পর্ককে অনুপাত বলে, এটা একটু আগেও কিন্তু আমরা পড়ছি। তো দুটি চলকের পারস্পরিক সম্পর্ককে অনুপাত বিশ্লেষণ বলে বা অনুপাত বলে, এটার উক্তিটা কে দিয়েছিলেন বুঝতে পারছো? একটু দ্রুত কমেন্ট করে জানাও, একটু দ্রুত কমেন্ট করে জানাও বুঝতে পারছো কিনা, একটু দ্রুত কমেন্ট করে জানাও। হ্যাঁ, একটু দ্রুত কমেন্ট করে জানাও। বাকিরা কিন্তু ক্লাস করতেছে না, দেখছো, রেগুলার ক্লাস করবে না, পরে বলবে সমস্যা এই সেই, এই জন্য আর তোমাদের ক্লাস নিতে ভালো লাগে না। মিস্টার খান সাহেব বলছে, কে বলছে? খান সাহেব বলছে। আচ্ছা, এবার দেখো, নিচের কোনটি তারল্য অনুপাত? নিচের কোনটি তারল্য অনুপাত বলো। দেখো, নিচের কোনটি তারল্য অনুপাত? চলতি অনুপাত। নিচের কোনটি তারল্য অনুপাত? চলতি অনুপাত। মোট লাভ অনুপাত হচ্ছে মুনাফা উপার্জন ক্ষমতা যাচাইয়ের অনুপাত। দায় মালিকানা সচ্ছলতার অনুপাত। মোট দায় ও সম্পত্তি হচ্ছে সচ্ছলতার অনুপাত। তাহলে নিচের কোনটি তারল্য অনুপাত, মানে কোনটির মাধ্যমে তারল্য যাচাই করা হয়? স্বল্পমেয়াদী সম্পদ বা স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই, এটা বাহির করা যায়। স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করা যায় তিনটা সূত্রের মাধ্যমে: চলতি অনুপাত, তরল অনুপাত বা তারল্য অথবা কার্যকরী মূলধন। তাহলে চলতি অনুপাত হবে। কোনটা হবে? চলতি অনুপাত হবে। তরল সম্পদ হলো, নিচের কোনটা তরল সম্পদ বলো। এই জায়গায় কোনটা তরল সম্পদ? এই যে তরল সম্পদ কোনটা, এই যে দেখো, তরল সম্পদ কোনটা? তরল সম্পদ। এই জায়গায় কিন্তু চলতি সম্পদের কথা বলে নাই, বলছে তরল সম্পদ কোনটা? তরল সম্পদ। এই যে দেখো, নগদ টাকা, এটা আমার জন্য চলতি সম্পদ এবং এটা তরল সম্পদ। মজুত পণ্য, এটা চলতি সম্পদ কিন্তু এটা তরল সম্পদ না। প্রাপ্য হিসাব, এটা চলতি সম্পদ এবং এটা তরল সম্পদও। হ্যাঁ, এই দুইটা চলতি এবং তরল দুইটাই। বাট মজুত পণ্য শুধু চলতি সম্পদ, কিন্তু মজুত পণ্য কি সম্পদ হয় না? তরল সম্পদ হয় না। তাহলে বলো উত্তর কোনটা সঠিক হবে? বলো উত্তর কোনটা সঠিক হবে? কারণ আমরা জানি চলতি সম্পদ থেকে মজুত পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিলে আমরা তরল সম্পদ পাই। তাই এই মজুত পণ্যকে আমি কি ধরতে পারি না? তরল সম্পদ ধরতে পারি না। এবার আসো, ম্যাথের এমসিকিউ চলে আসছে। এই যে দেখো, কোন বোর্ড? রাজশাহী বোর্ড 21। একটি প্রতিষ্ঠানের চলতি সম্পদ, এই যে দেখো, এই জায়গায় যে টাকাটা দেওয়া এটা চলতি সম্পদের টাকা, তাহলে তো কথাই নেই। এবার চলতি অনুপাত কত? 5:2। ভাই 5:2 মানে কি? এই যে 5:2 মানে হচ্ছে 5 হচ্ছে চলতি সম্পদ আর 2 হচ্ছে চলতি দায়। আমাদেরকে বাইর করতে বলছে দায়ের পরিমাণ কত, মানে চলতি দায়ের পরিমাণ। তো কিভাবে বাইর করবে? এই যে এই 63,000 টাকা হচ্ছে চলতি সম্পদের টাকা। ওকে ফাইন। এবার চলতি সম্পদের মান কত? 5। তাহলে চলতি সম্পদের মানটা দ্বারা ভাগ করবা, বাইর করতে বলছে চলতি দায়, তাই 2 দ্বারা গুণ করো। গুণ করলে রেজাল্ট কত আসে আমাকে বলো। রেজাল্ট কত আসে? 25,200। তাহলে রেজাল্ট হবে 25,200। উত্তর এটা। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা? তোমাদের গরমিলটা কোন জায়গায় লাগে? যে স্যার একটু আগে কিন্তু 5-এর 2 বাদ দিছেন, বাদ দিয়া যে 3 আসছিল 3 দিয়া ভাগ করছিলেন, এবার আবার 3 দিয়ে ভাগ না করে 5 দিয়ে কেন করলেন? এটা আবার কোন ধরনের খেলা যে বারবার একটা আর একটা এরকম? দেখো, এই জায়গায় তোমাকে দেখতে হবে, এই জায়গায় যে টাকাটা দেওয়া আছে এই টাকাটা কার টাকা? এটা চলতি সম্পদের টাকা। তাহলে এই জায়গায় যে মানটা দেওয়া আছে এই মানটার ভিতরে কিন্তু চলতি সম্পদের মান আছে। কোনটা? এই যে 5, এটা কিন্তু চলতি সম্পদের মান। যেহেতু মান দেওয়াই আছে তাহলে আমাকে আর বিয়োগ করার কোনো দরকার নাই। যদি না থাকতো তাহলে না আমি যোগ বিয়োগ করে বাইর করতাম। বিষয়টা এমনই। বলো তো বুঝতে পারছো কিনা কথাটা? বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বুঝতে না পারলে বলবা। আরে ভাই কথা বলতে হবে, যদি বুঝতে না পারো তাহলে সেটা বলতে হবে তো, আর বুঝতে পারলেও সেটা বলতে হবে।
এখন অনেকে বলে স্যার আমরা কমেন্ট করলে তো মনোযোগ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কমেন্ট যদি তুমি না করো তাহলে আমি বুঝবো কিভাবে যে তুমি বুঝছো, বা আমি যেটাকে রিটার্ন বুঝাইতে হবে, পুনরায় বুঝাইতে হবে, তাহলে আমি কিভাবে বুঝবো? একজন বলছে স্যার কখন বিয়োগ করব? বিয়োগ তখনই করব যখন মানটা থাকবে না, মানে এই জায়গায় যার টাকা দেওয়া থাকবে, এই যে এই জায়গায় যার টাকাটা দেওয়া আছে তার মানটা যদি এই জায়গায় না থাকে, এই জায়গায় চলতি সম্পদের টাকা দেওয়া আছে না, এই জায়গায় কিন্তু চলতি সম্পদ আছে, চলতি সম্পদ কত? 5। তাহলে যেহেতু মানটা আছে তাহলে আর বিয়োগ করার কোনো দরকার নেই। যদি এই জায়গায় যেই টাকাটা থাকে তার মান যদি এই জায়গায় না থাকে তাহলে আমরা বিয়োগ করব। জি, আলামিন চৌধুরী আদর ভাই, আদর সাহেব, আমি কিন্তু আরেকবার এই যে বুঝাইলাম, আমি এই নিয়ে 3 বার বুঝাইছি। এবার আদর সাহেব বলেন আপনার কোন জায়গায় সমস্যা, বলেন বলেন আদর সাহেব কোন জায়গায় সমস্যা? এই জায়গার এমসিকিউ এবং সিকিউ সবই সহজ। দেখেন, তরল সম্পদ কোনটা? তরল সম্পদ, ব্যাংক জমা তরল সম্পদ এবং চলতি সম্পদ দুইটাই। মজুত পণ্য এটা শুধু চলতি সম্পদ, মজুত পণ্য এটা শুধু চলতি সম্পদ, এটাকে তরল সম্পদে কাউন্ট আমরা করি না। প্রাপ্য হিসাব এটা চলতি সম্পদ এবং তরল সম্পদ। ব্যাংক জমা চলতি সম্পদ এবং তরল সম্পদ। তাহলে উত্তর কোনটা সঠিক? উত্তর এটা সঠিক। বলো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? স্যার এই চ্যাপ্টারটা স্কিপ করে 5টা সিকিউ দেওয়া যাবে? ভাই এটা স্কিপ করবেন কেন? এটা স্কিপ করবেন কেন? সবচেয়ে সহজ, মাত্র 9টা সূত্র শিখলে, 8টা সূত্র শিখলে আপনি 20 মার্ক পাবেন। তাহলে এটা স্কিপ করবেন কেন আপনি আমাকে বলেন? এটা স্কিপ করার কি দরকার আছে আমাকে বলেন? দেখেন, একটু আগে অঙ্কটা শুরু করার আগে কিন্তু আদর্শ মান নিয়ে আলোচনা করছি। চলতি অনুপাতের আদর্শ মান কোনটি? এটা একদম বোকাও পারবে, যে বোকা সেও পারবে। এই যে চলতি অনুপাতের আদর্শ মান, এই যে 2:1, এই 2:1 এটার মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানে যদি 1 টাকা দায় থাকে, মানে 1 টাকা চলতি দায় থাকে, তার বিপরীতে প্রতিষ্ঠানে 2 টাকার চলতি সম্পদ থাকতে হবে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে তার আদর্শ মান, মানে একটা প্রতিষ্ঠানে যদি 1 টাকা চলতি দায় থাকে তার বিপরীতে প্রতিষ্ঠানে 2 টাকার চলতি সম্পদ থাকতে হবে। যদি থাকে তাহলে এই প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই এটা সন্তোষজনক, মানে ভালো অবস্থানে আছে। কেমন? আশা করি বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছেন কি সবাই বলবেন? আচ্ছা, একটু কমেন্ট করে জানাবেন, একটু কমেন্ট করে জানাবেন বুঝতে পারছেন কিনা। দেখেন, তারল্য অনুপাতের মাধ্যমে কি জানা যায়? একটু আগে আমি বলছি, এই যে মাত্রই বললাম, তারল্য অনুপাতের মাধ্যমে কি জানা যায়? স্বল্পমেয়াদী দেনা, দেনা মানে কি? দায় পরিশোধ ক্ষমতা জানা যায়। তারল্য অনুপাতের মাধ্যমে স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা জানা যায়। স্বল্পমেয়াদী দায়, মুনাফা উপার্জন ক্ষমতা জানা যায় না, দীর্ঘকালীন দায় জানা যায় না, মূলধন ব্যবহার ক্ষমতা জানা যায় না। যায় কি? স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদী দেনা পরিশোধ ক্ষমতা মানে দায় পরিশোধ ক্ষমতা, এটা জানা যায় কার মাধ্যমে? তারল্য অনুপাতের মাধ্যমে। কার মাধ্যমে? তারল্য অনুপাতের মাধ্যমে। বলেন তো বুঝতে পারছেন কিনা? কার্যকরী মূলধন কিভাবে বাহির করি আমরা? একটু আগে ভাই আমি তোমাদের সাথে আলোচনা করছি, যশোর বোর্ড 21, যশোরের কারা কারা আছো দেখো। কার্যকরী মূলধন নির্ণীত হয়, মানে নির্ণয় হয়, বা কার্যকরী মূলধন আমরা তৈরি করি কিভাবে? সূত্রটা কোনটা? সেটা হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ মাইনাস চলতি দায়। কার্যকরী মূলধন যেই কথা, চলতি মূলধন একই কথা। কার্যকরী মূলধন যেই কথা, চলতি মূলধন একই কথা। তাহলে কার্যকরী মূলধন বা চলতি মূলধন এটা আমরা বাহির করব কিসের মাধ্যমে? চলতি সম্পদ থেকে চলতি দায় আমরা কি করব? বিয়োগ করে দিব।
এবার দেখেন এই জায়গায় একটা অঙ্ক আছে, অঙ্কটা খেয়াল করি। আমরা 22 নম্বরে চলে এসেছি, আমরা অঙ্কটা একটু খেয়াল করি কেমন। আমার নেট ঠিক আছে তো না? অনেকে বলতেছে আমার নেট নাকি ঠিক নেই। দেখেন এক্স লিমিটেড কোম্পানির কার্যকরী মূলধন 4 লক্ষ টাকা। এই যে দেখেন এই জায়গায় যে 4 লক্ষ টাকা দেওয়া, এই 4 লক্ষ টাকা কিন্তু কার্যকরী মূলধনের টাকা দেওয়া। কার্যকরী মূলধন মানে কি? চলতি মূলধনের টাকা দেওয়া। এবার এই জায়গায় তার মান কিন্তু দেওয়া নেই, এই জায়গায় মানটা হচ্ছে চলতি অনুপাতের মান। ভাই চলতি অনুপাত মানে কি? চলতি অনুপাত মানে হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায়, এই যে এটা। তাহলে এই 2 হচ্ছে চলতি সম্পদ, 1 হচ্ছে চলতি দায়। তাহলে এই জায়গায় যে টাকাটা দেওয়া এটা তো কার্যকরী মূলধনের টাকা দেওয়া। এবার কার্যকরী মূলধনের মান কিন্তু এই জায়গায় দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই এই জন্য আমি কি করব? বিয়োগ করে বাইর করব। কিভাবে? এই যে এই 2 থেকে 1 বিয়োগ করব। তো 2 থেকে 1 যদি আমি বিয়োগ করি তাহলে কত আসবে বিয়োগফল? বিয়োগফল আসবে 1। এবার আমাকে বাইর করতে বলছি কি? দায়ের পরিমাণ। তো দায় মানি কত এই জায়গায়? দায় মানি 1, তাহলে আবার 1 দিয়ে গুণ করতে হবে। তো আমি যদি গুণ করি তাহলে আমার 4 লক্ষ টাকা হবে। তাহলে আমার দায় হচ্ছে কয় লক্ষ টাকা? 4 লক্ষ টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ হ্যাঁ কাসর ভাই, আমি ক্লাস শেষ করে আপনারে ফোন দিতেছি। হ্যাঁ আমি ওই যে লাইভে ক্লাসে। আচ্ছা ক্লিয়ার? আমরা সবাই কি বুঝতে পারছি? যারা বুঝি নেই আমরা বলে ফেলবো যে আমরা বুঝি নেই, যারা বুঝি নেই আমরা বলে ফেলবো যে আমরা বুঝি নেই। বলতে হবে, তুমি যে না বললে তো আর আমি বলতে পারবো না। যারা বুঝি নেই বলেন, যারা বুঝি নেই তারা একটু কমেন্ট করে বলি যে আমরা এটা বুঝি নেই। আর যারা বুঝছি ভালো, আবার দেখি। আমি জানি যে অনেকে বুঝে নেই, আমাকে আবার প্রশ্ন করবে, তাই আমি আগে সমাধান করে দিচ্ছি। এই জায়গায় কার্যকরী মূলধন দেওয়া 4 লক্ষ টাকা। আমাকে প্রথমেই বুঝতে হবে কার্যকরী মূলধন যেই কথা, চলতি মূলধন কিন্তু একই কথা, এটা হবে বুঝতে হবে ভাই। এটা যদি আমরা না বুঝি তাহলে তার কিছু করার নেই। ওকে, এই জায়গায় কার্যকরী মূলধন বা চলতি মূলধন যেটাই বলি না কেন তার টাকাটা দেওয়া আছে কয় লক্ষ? 4 লক্ষ টাকা দেওয়া। এই যে 4 লক্ষ টাকা দেওয়া। এবার আমাকে বাইর করতে বলছে চলতি দায়। তো এই জায়গায় দেখো অনুপাতটা কার দেওয়া? চলতি অনুপাত। চলতি অনুপাতের 2 মানি হচ্ছে চলতি সম্পদ, 1 মানি হচ্ছে চলতি দায়। তো যেহেতু চলতি দায় বাইর করতে বলছে এই জন্য এই জায়গায় লিখলাম চলতি দায়। এবার আমি ভাগ করব কাকে দিয়ে? ভাগ করব কার্যকরী মূলধনের মানটা দিয়ে। তো এই জায়গায় কিন্তু কার্যকরী মূলধন নাই, যেহেতু নাই এই জন্য আমি 2 থেকে 1 বিয়োগ করে কার্যকরী মূলধন বাইর করব। কেন? কার্যকরী মূলধন বাইর করার সূত্রটা হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, বিয়োগ করলে থাকবে কত? এই যে 1 থাকবে। তাহলে 1 দ্বারা ভাগ করতে হবে, তাহলে যোগ বিয়োগ করলে তোমার যে রেজাল্ট আসবে আর গুণ ভাগ করলে 4 লক্ষ টাকা আসবে। বলো কি সমস্যা? ভাই বিয়োগটা তো বললাম, বিয়োগটা আবার বললাম। বিয়োগটা তো বললাম ভাই, বিয়োগটা কেন করতেছে এটা বারবার বুঝানোর কি আছে? আর কয়বার বুঝাবো? আর কয়বার বুঝাইলে তুমি বুঝবা? বিয়োগ কেন করতে হবে? বিয়োগ করতে হবে কার্যকরী মূলধনের মানটা বাহির করার জন্য। আর কার্যকরী মূলধন বাহির করার সূত্র না একটু আগে বুঝাইলাম, চলতি সম্পদ থেকে চলতি দায় কি করতে হবে? বিয়োগ করতে হবে রে ভাই। পাগল বানাই ফেলবো, নিশ্চিত পাগল বানাই ফেলবো। দেখেন নিচের কোনটি তরল সম্পদের অন্তর্ভুক্ত? নিচের কোনটি তরল সম্পদের অন্তর্ভুক্ত? হাতে নগদ এটা আমাদের জন্য তরল সম্পদ এবং চলতি সম্পদ দুইটাই। অগ্রিম বেতন এটা আমাদের জন্য শুধু চলতি সম্পদ। অগ্রিম বেতন আমার জন্য কখনো তরল সম্পদ হইতে পারে না। বিনিয়োগ এটা তো দীর্ঘমেয়াদী সম্পদ, বিনিয়োগ দীর্ঘমেয়াদী সম্পদ। মজুত পণ্য এটা আমাদের জন্য চলতি সম্পদ, মজুত পণ্য এটা আমাদের জন্য চলতি সম্পদ। তাহলে হাতে নগদ এটা তরল সম্পদ এবং চলতি সম্পদ দুইটাই। তাহলে এই জায়গায় বলছে কোনটি তরল সম্পদ?
তাহলে হাতে নগদে আমাদের উত্তর করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? একটু জানাবেন বুঝতে পারছেন। দেখেন, নিট বিক্রয় ৮০,০০০ টাকা, মোট মুনাফা বিক্রয়ের ২০% হলে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা? এবার এই বিক্রিত পণ্যের ব্যয় বাইর করতে গেলে তোমাকে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা জানতে হবে। এই যে দেখো, বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা কি, একটু খেয়াল করো। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা কি? এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে এই যে নিট বিক্রয়, নিট বিক্রয় মাইনাস মোট মুনাফা। নিট বিক্রয় কত দেওয়া? ৮০,০০০। মুনাফা দেওয়া নাই, মুনাফা বলছে ২০%। কার ২০%? বিক্রয়ের। তাহলে বিক্রয় ৮০,০০০ টাকা, ৮০,০০০ টাকার ২০% মানে কত? ৮ দুগুণে ১৬, ১৬,০০০ টাকা। তাহলে ১৬,০০০ টাকা ৮০,০০০ টাকা থেকে যদি আমি ১৬ বিয়োগ করি তাহলে আমার হবে কত? ৬৪,০০০ টাকা। এই ৬৪,০০০ টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। বলেন বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? এটা বুঝতে পারছেন কিনা দেখেন, বিক্রিত পণ্যের ব্যয় বাইর করার সূত্র, বিক্রিত পণ্যের ব্যয় বাইর করার সূত্র বুঝতে পারছেন কিনা একটু খেয়াল করেন। বিক্রিত পণ্যের ব্যয় বাইর করার সূত্রটা কি? বিক্রিত পণ্যের ব্যয়ের বাইর করার সূত্রটা হচ্ছে নিট বিক্রয় মাইনাস মোট মুনাফা। এবার নিট বিক্রয় প্রশ্নে দেওয়া আছে ৮০,০০০ টাকা, তার থেকে বাদ দিব কি? মোট মুনাফা। এটা দেওয়া নাই, বাট মোট মুনাফা বাইর করার জন্য একটা পার্সেন্ট বলে দিছে। কত পার্সেন্ট? ২০%। কার ২০%? বিক্রয়ের ২০%। তাহলে বিক্রয় কত? ৮০,০০০ টাকা। তাহলে ৮০,০০০ উপরে কয় পার্সেন্ট ধরবো? 20% ধরবো। ৮০,০০০ 20% কত? ১৬,০০০। ৮০,০০০ থেকে ১৬ কি করব? বিয়োগ করব। দেখেন, চট্টগ্রাম বোর্ড ২১, চট্টগ্রামবাসী দেখেন এই জায়গায় আবার দেখেন, আবার দেখেন, বিয়োগ করা লাগবে না কিন্তু। আপনারা বারবার পেস্ট লাগাই দেন, এই জায়গায় পেস্টটা ছোটান। চলতি সম্পদ ২,১৬,০০০ টাকা। এবার যে মানটা দেওয়া ২,১৬,০০০, এটা হচ্ছে চলতি সম্পদের টাকা। কার টাকা? চলতি সম্পদের টাকা। আর এই জায়গায় মানটা দেওয়া কার? চলতি অনুপাতের মান দেওয়া কত? ৩:১। তার মানে ৩ হচ্ছে চলতি সম্পদ, ১ হচ্ছে চলতি দায়। এবার এই টাকাটা কিন্তু চলতি সম্পদের টাকা, তার মানে তার মান আছে এই জায়গায়। তাহলে ৩ দিয়ে ভাগ, ১ দিয়ে গুণ, ৩ দিয়ে ভাগ, ১ দিয়ে গুণ, কত আসে বলো? ৩ দিয়ে ভাগ, ১ দিয়ে গুণ, তাহলে কত আসবে? যদি ৭২,০০০ না, তাহলে ৭২,০০০ টাকা। দেখেন বুঝতে পারছেন কিনা? আমরা কি বুঝতে পারছি সবাই যে কখন বিয়োগ করতে হবে, কখন বিয়োগ করতে হবে না? এটা কি বুঝতে পারছি? কখন বিয়োগ করতে হবে এবং কখন বিয়োগ করতে হবে না, এটা কি আমরা বুঝতে পারছি? আবার একটু খেয়াল করেন, ২৬ নম্বরটা আমরা একটু সবাই খেয়াল করি কেমন। নিচের উদ্দীপকটি পড়তে বলছে, ২৬ এবং ২৭-এর উত্তর দিতে বলছে আমাদেরকে। একটি প্রতিষ্ঠানে মজুদ পণ্য ৬০,০০০ টাকা, হাতে নগদ ৩০,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ২৫,০০০ টাকা, প্রদেয় হিসাব ৩০,০০০, অফিস সরঞ্জাম ৮০,০০০, ১০% ব্যাংক ঋণ ৭৫,০০০ টাকা, প্রদেয় নোট এত, অনুপার্জিত আয় এত। তাহলে আমাদেরকে বলছে চলতি সম্পত্তির পরিমাণ কয় টাকা? তাহলে এই যে চলতি সম্পদ, মজুদ পণ্য, হাতে নগদ এলো ৯০। তারপরে আর কোনটা চলতি সম্পদ হবে? এই যে প্রাপ্য হিসাব, ৯০ আর ২৫ কত? ১,১৫,০০০। তাহলে ১,১৫,০০০ টাকা। এবার বলছে চলতি মূলধনের পরিমাণ বাইর করতে। এই যে দেখো, চলতি মূলধনের পরিমাণ বাইর করতে বলছে। চলতি মূলধনের পরিমাণ, চলতি মূলধনের পরিমাণ বাইর করতে গেলে চলতি মূলধনের সূত্রটা কি? এই যে চলতি মূলধনের সূত্রটা হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এবার চলতি সম্পদ কিন্তু আমরা একটু আগে বাইর করলাম,
1,15,000 টাকা। এবার আমাকে বাইর করতে হবে চলতি দায়। চলতি দায়ের ভিতরে কি কি আসবে? প্রদেয় হিসাব 30,000 টাকা, তারপরে আসবে প্রদেয় নোট 20,000 এলো 50, অনুপার্জিত আয় 20 এলো 70,000 টাকা হচ্ছে আমার জন্য চলতি দায়। তাহলে চলতি মূলধন কত? এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে 45,000 টাকা। কয় হাজার টাকা? 45,000 টাকা হচ্ছে আমার জন্য চলতি মূলধন। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার দেখো অগ্রিম খরচ। অগ্রিম খরচ একটি কি? অগ্রিম খরচ একটি কি? অগ্রিম খরচ এটা স্থায়ী সম্পদ? জি না। এটা তরল সম্পদ? জি। অগ্রিম খরচ এটা তরল সম্পদ না, সরি, অগ্রিম খরচ কিন্তু তরল সম্পদ না, অলিক সম্পদ না, চলতি সম্পদ। অগ্রিম খরচ এটা আমাদের জন্য চলতি সম্পদ। অগ্রিম খরচ এটা আমাদের জন্য কি? চলতি সম্পদ। অগ্রিম খরচ আমাদের জন্য কি? চলতি সম্পদ। অগ্রিম খরচ আমাদের জন্য কি? চলতি সম্পদ। ব্যাংক ঋণ এটা দীর্ঘমেয়াদী দায়। ব্যাংক ঋণ এটা দীর্ঘমেয়াদী দায় ছিল। ব্যাংক ঋণ ওটা দীর্ঘমেয়াদী দায় ছিল। এবারের কোশ্চেনটা একটু ভিন্ন, আমরা একটু খেয়াল করি। সিলেট বোর্ড 21 আসছে, সিলেট বোর্ড 21 আসছে, একটু ভিন্ন একটা কোশ্চেন, চলেন আমরা একটু পড়ি। চলতি বা কার্যকরী মূলধন 86,000 টাকা। এই যে দেখেন, চলতি বা কার্যকরী মূলধন 86,000 টাকা এবং চলতি অনুপাত 5:3। তবে চলতি সম্পদের পরিমাণ কত? এবার চলতি সম্পদের পরিমাণ বাইর করতে বলছে। তো চলতি সম্পদ কোনটা? 5। ওকে, 5 দিয়ে গুণ হবে, যেটা বাহির করতে বলছে। এবার আমার টাকাটাও তো হচ্ছে এই জায়গায় যে 86,000 টাকা, এই 86,000 টাকা কার টাকা? এটা হচ্ছে চলতি মূলধনের টাকা, বাট এই জায়গায় চলতি মূলধন কিন্তু দেওয়া নাই। তাহলে চলতি মূলধন তুমি বাইর করো। কিভাবে বাইর করবা? সম্পদ থেকে দায় তুমি বাদ দিবা, বাদ দিলে তুমি পেয়ে যাবা চলতি মূলধন। তাহলে 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো? 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো? 86,000 কে 5 দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ। 86,000 কে 5 দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ, তাহলে 2,15,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? অঙ্কটা কি বুঝতে পারছি? অঙ্কটা কি বুঝতে পারছি? আমরা কি একটু বলবো অঙ্কটা কি বুঝতে পারছি? একটু সবাই কি কথা বলে জানাই, আমরা কি অঙ্কটা বুঝতে পারছি? একটু জলদি কমেন্ট করে বলি অঙ্কটা কি বুঝতে পারছি। যদি কারো কোনো সমস্যা থাকে বলেন, যদি কারো কোনো সমস্যা থাকে বলেন, আমি বুঝিয়ে দিব। যদি কারো কোনো সমস্যা থাকে বলেন, আমি বুঝিয়ে দিব। যদি কারো কোনো সমস্যা থাকে বলবেন, আমি বুঝিয়ে দিব। জি, হৃদয় খান আবার ওকে। দেখেন একটা অঙ্ক বারবার বুঝাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। এবার দেখেন, কার্যকরী মূলধন 86,000 টাকা। কার্যকরী মূলধন এই জায়গায় মান টাকার কার্যকরী মূলধনের এই যে 86,000 টাকা, এটা কার টাকা? এটা কার্যকরী মূলধনের টাকা। এবার আমাকে প্রশ্নে বাহির করতে বলছে কার টাকা? চলতি সম্পদের টাকা। তো এই জায়গায় এই যে 5 এবং 3 দেওয়া, এই 5 আর 3-এর মধ্যে 3 হচ্ছে দায়, 5 হচ্ছে সম্পদ। তো এই যে সম্পদ বাইর করতে বলছে, এই জন্য সম্পদ দিয়ে গুণ হবে। এবার এই যে টাকাটা, এই টাকার মানটা কিন্তু এই জায়গায় দেওয়া নাই, মানে কার্যকরী মূলধনের মানটা দেওয়া নাই। কার্যকরী মূলধনের মানটা বাইর করবে, এই যে 5 থেকে 3 বিয়োগ করব। 5 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল হবে 2, তাহলে 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে যা হয় সেটা। এরপরে যদি না বুঝো, আর কিছু করার নাই, আমার আর কোনো কিছু বলারও থাকবে না, করারও থাকবে না। এরপরে যদি না বলো, না বুঝো, আমার আর কিছু বলার নেই। 5 দিয়ে গুণ হয়েছে কারণ আমাকে এই জায়গায় চলতি সম্পদ বাহির করতে বলছে। তোমাকে তো বারবার বলতেছি, যার মান বাহির করতে বলবে তার মানটা দিয়ে গুণ দিতে হবে। এই জায়গায় চলতি সম্পদ বাহির করতে বলছে, এই জন্য চলতি সম্পদের মানটা দিয়ে গুণ দিছি আমি। কথা বুঝো না ভাই, এই কথা বুঝো না, তাহলে আর কি বুঝবা আমাকে বলো। জি, একজনে লিখছে লেটে জয়েন। তো লেটে জয়েন করছেন, এখন আপনি কি করবেন? এখন চিড়ে আর গিয়ে মুড়ি একসাথে করে গুড় দিয়ে খেয়ে ফেলেন।
তাহলে অঙ্ক বুঝে যাবেন। আপনি জানেন না ক্লাস কখন, লেটে জয়েন করবেন কেন আপনি? দেখেন এই প্রশ্নটা আপনাদের সময় আসতে পারে, এই প্রশ্নটা অনেক বেশি জায়গায় আসছে। এই যে কোনটি ব্যবসা প্রতিষ্ঠানের সর্বোচ্চ তরল সম্পদ, এটা আপনাদের সময় কিন্তু আসতে পারে। এইচএসসি 24 হাতে নগদ বা নগদ টাকা, নগদ টাকা, এই টাকাই কিন্তু সব নষ্টের মূল। এই যে দেখেন এই নগদ টাকাই হচ্ছে সবচেয়ে বড় তরল সম্পদ, সবচেয়ে বেশি তরল সম্পদ। কেমন? নগদ টাকা হচ্ছে সবচেয়ে তরল সম্পদ, এই নগদ টাকাই কিন্তু কি নষ্টের মূল। এই যে দেখো তুমি কিন্তু এই তরল সম্পদের জন্যই পড়াশোনা করতেছো নাকি? এই তরল সম্পদের জন্যই তো পড়াশোনা করতেছো, তাই না? তাহলে নগদ টাকার জন্যই কি পড়াশোনা করতেছো তুমি? একটু উত্তরে জানাবেন। এবার দেখেন কোন প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা সামর্থ্য আছে কিনা তা পরিমাপ করে কোন প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায়, কোন প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাইয়ের আছে কিনা, সামর্থ্য আছে কিনা তা পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? তুমি স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করবা কিসের মাধ্যমে? এই যে এই জিনিসটা এই জায়গায় বলছে, কিসের মাধ্যমে যাচাই করবা? চলতি অনুপাতের মাধ্যমে। দায় মালিকানা অনুপাত না, চলতি অনুপাত আর চলতি মূলধন অনুপাত। চলতি মূলধন যেই কথা, কার্যকরী মূলধন একই কথা। তাহলে এই দুইটার মাধ্যমেই কিন্তু আমরা কি করব? স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করতে পারবো, স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করতে পারবো। কেমন? বুঝতে পারছি আমরা? জানাবেন আমরা কি বুঝতে পারছি? সবাই একটু কমেন্ট করে জানাবেন আমরা কি সবাই বুঝতে পারছি? দেখেন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সর্বাধিক তরল সম্পদ কোনটি? ভাই এটা মনে হয় তোমাদের পরীক্ষায় আসবে। নগদ উদ্বৃত্ত। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের, বাণিজ্যিক হোক আর অবাণিজ্যিক হোক, যেভাবে হোক না কেন, সর্বাধিক তরল সম্পদ কোনটি? সেটা হচ্ছে নগদ টাকা। সেটা হচ্ছে কি? নগদ টাকা। কেমন? দেখো মোট চলতি সম্পদ 5 লক্ষ টাকা, মোট চলতি সম্পদ 5 লক্ষ টাকা, চলতি দায় 2 লক্ষ টাকা, মজুত পণ্য 1 লক্ষ টাকা, অগ্রিম খরচ 20,000 টাকা হলে তড়িৎ অনুপাত কত? তড়িৎ অনুপাত বাইর করার সূত্রটা কি? তড়িৎ অনুপাত বাইর করার সূত্রটা হচ্ছে এই যে তরল সম্পদ, তরল সম্পদ ভাগ চলতি দায়, চলতি দায়। তো এই অঙ্কের চলতি দায় তো দেওয়া আছে, চলতি দায় কত? 2 লক্ষ টাকা। তাহলে আমার লাগবে কি? তরল সম্পদ। তরল সম্পদ দেওয়া নাই, দেওয়া আছে কি সম্পদ? চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদের টাকা থেকে এই যে 5 লক্ষ টাকা থেকে আমি মজুত পণ্যর টাকাটা বাদ দিব আর অগ্রিম খরচ বাদ দিব। মজুত পণ্য 1 লক্ষ আর অগ্রিম খরচ কত? 20,000। এই দুইটা জিনিস আমি বিয়োগ করে দিব। তাহলে 5 লক্ষ টাকা থেকে 1,20,000 টাকা আমি বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমার থাকবে কত? 3,80,000। তাহলে 3,80,000 কে 2 লক্ষ দ্বারা ভাগ করো, ভাগ করলে কত হয় বলো? এই যে 3,80,000 কে 2 লক্ষ দ্বারা ভাগ করো, ভাগ করলে কত হয় বলো? 1.9। তাহলে অনুপাত 1 দিতে হবে, কারণ তার আদর্শ মান কত? 1:1। তাহলে ক্যালকুলেশন করার পরে যেটা আসবে ওইটার পরে অনুপাত দিয়ে 1 তোমাকে দিতে হবে। তাহলে এটাই হচ্ছে সঠিক। বলো বুঝতে পারছি কিনা? আমরা সবাই কি বুঝতে পারছি প্রশ্নটা? আমরা সবাই কি বুঝতে পারছি? তরল সম্পদ বাইর করার সূত্র হচ্ছে চলতি সম্পদ থেকে দুইটা জিনিস বিয়োগ করতে হয়।
তরল সম্পদ বাইর করার সূত্র কি? এটা যদি তুমি না জানো তাহলে এই অঙ্কটা তুমি বুঝবা না। তরল সম্পদ বাইর করার সূত্র হচ্ছে চলতি সম্পদ থেকে আমাকে সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম ব্যয় এই দুইটা জিনিস বিয়োগ করে দিতে হবে। দেখো, কার্যকরী মূলধন অনুপাত কারবারের কি যাচাই করে? তারল্যতা যাচাই করে। তারল্যতা যাচাই করে। তারল্যতা কি যাচাই করে? তারল্যতা যাচাই করে। একটু আগেই তো বলছি তারল্যতা যাচাই করে কার্যকরী মূলধন অনুপাত। তো কার্যকরী মূলধন মানে কি? কার্যকরী মূলধন মানে হচ্ছে চলতি মূলধন। তারপরে চলতি অনুপাত, এটাও তারল্যতা যাচাই করে। চলতি অনুপাত এটাও কিন্তু তারল্যতা যাচাই করে। তারপরে তরল অনুপাত এটাও কিন্তু তারল্যতা যাচাই করে। এই তিনটা জিনিসই কিন্তু যাচাই করে। কেমন? তড়িৎ অনুপাতের আদর্শ মান কোনটি? দেখেন, ময়মনসিংহ বোর্ড আসছে, রাজশাহী বোর্ড আসছে, চট্টগ্রাম বোর্ড আসছে। তড়িৎ অনুপাতের আদর্শ মান কত? তড়িৎ অনুপাতের আদর্শ মান 1:1। এটার মানে কি? 1:1। এটার মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানে 1 টাকা চলতি দায় যদি থাকে তার বিপরীতে প্রতিষ্ঠানে 1 টাকা তরল সম্পদ থাকতে হবে। এটাই হচ্ছে মেন কথা। বলো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? এবার দেখো, নিচের উদ্দীপকটি পরে 36 এবং 37 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। মোহনা পাবলিকেশন এর চলতি মূলধন 20,000 টাকা। চলতি মূলধন 20,000 টাকা। চলতি অনুপাত 3:2। এবার বলছে চলতি সম্পদের পরিমাণ বাইর করতে। তাহলে এই যে দেখো, চলতি মূলধন 20,000 টাকা, বাইর করতে বলছে চলতি সম্পদ। চলতি সম্পদ মানে কত? 3। 3 দিয়া গুণ। এবার আমার লাগবে চলতি মূলধন। এই জায়গায় যে 2 দেওয়া, এটা তো চলতি দায়। তাহলে চলতি মূলধনের মান কিন্তু এই জায়গায় দেওয়া নাই। তাহলে মানটা বাইর করে নাও, বিয়োগ করে। এই যে বিয়োগ করলে আসবে 1। তাহলে 1 দিয়ে ভাগ করো, তাহলে কয় হাজার টাকা হবে? 60,000 টাকা হবে। দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো তো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? এটা কি বুঝতে পারছো সবাই? এটা কি সবাই বুঝতে পারছো? এটা কি সবাই বুঝতে পারছো? আমাকে একটু জানাবা। আমরা সবাই কি এটা বুঝতে পারছি? আমরা সবাই কি এটা বুঝতে পারছি? কমেন্ট করে কি জানানো যায়? তিন যে চলতি সম্পদ, এটা বুঝলে কিভাবে? ওমা, চলতি অনুপাতের সূত্রটা কি? এটা চলতি অনুপাত না, 3:2। তো চলতি অনুপাতের সূত্রটা কি? চলতি সম্পদ ভাগ চলতি দায়। তার মানে এটা চলতি সম্পদ, এটা চলতি দায়, মাঝখানে যে অনুপাতটা, এটার মানে তো হচ্ছে ভাগ। এবার দেখো, এবার আবার বলছে একই প্রশ্নে চলতি দায় কত? তাহলে সেম, এই যে দেখো 20,000 টাকা হচ্ছে আমার কার্যকরী মূলধন বা চলতি মূলধন। এবার আমাকে বাইর করতে বলছে চলতি দায়, এই জন্য আমি 2 দিয়ে গুণ করব। চলতি দায় বাইর করতে বলছে, এই জন্য 2 দিয়ে গুণ করব। এবার আমি কি করব? চলতি মূলধনের মানটা আমি বাইর করে নিব। কিভাবে? এই যে বিয়োগ করে, যার মান দেওয়া থাকবে না বিয়োগ করে বাইর করব। তাহলে এই জায়গায় 1, তাহলে কত? 40,000 টাকা। বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন কিনা বলেন? যেটা বাইর করতে বলবে সেটা উপরে থাকবে। যেটা বাইর করতে বলবে সেটা উপরে থাকবে। যেটা বাইর করতে বলবে ওইটা উপরে থাকবে। যার টাকাটা দেওয়া থাকবে তার মান দ্বারা ভাগ করতে হবে। এবার দেখেন, ঢাকা বোর্ড 19, চলতি সম্পদ 20 লক্ষ টাকা।
চলতি দায় 10 লক্ষ টাকা হলে চলতি অনুপাত কত? চলতি অনুপাতের সূত্র কি? এটা তো আমরা সবাই জানি। চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায়। তাহলে চলতি সম্পদ কত? 10 লক্ষ, 20 লক্ষ, আর চলতি দায় কত? 10 লক্ষ। তাহলে 2:1। এটা এই যে 20 কে 10 দ্বারা ভাগ করলে আসবে 2। তারপরে তার আদর্শ মান ছিল কত? 2:1। এরপরে এই যে অনুপাত দিবা, তারপরে 1 দিয়ে দিবা, তাহলে 2:1 হবে। দেখো, তরল সম্পদ কোনটা? অগ্রিম ব্যয় তরল সম্পদ না, নগদ তহবিল তরল সম্পদ, প্রাপ্য হিসাব তরল সম্পদ। এই দুইটা তরল সম্পদ কোনটা? নগদ তহবিল তরল সম্পদ এবং প্রাপ্য হিসাব আমাদের জন্য তরল সম্পদ। বলো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? আমরা সবাই কি বুঝতে পারছি এটা? একটু কমেন্ট করবেন প্লিজ। এই অধ্যায় থেকে আপনাদের অনেকগুলো এমসিকিউ আসবে, তাই এই অধ্যায়টা ভালো করে পড়া উচিত। কেমন? আমরা যদি ভালো করে না পড়ি তাহলে তো আমরা অ্যান্সার করতে পারবো না। আমার মনে হয় আপনারা ক্লাসে নাই। আপনারা কি ক্লাসে আছেন? দেখি কারা কারা ক্লাসে আছেন। ওকে, দেখি অনেক বড় একটা উদ্দীপক, আমরা একটু পড়ি। হ্যাঁ, উদ্দীপকটা কি বলছে? উদ্দীপকটি পড়তে বলছে এবং 41 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। এই যে জয়িতা এন্ড কুং এর আর্থিক তথ্যাবলী নিম্নরূপ: নগদ তহবিল 15,000 টাকা, প্রাপ্য হিসাব 28,000 টাকা, মজুত পণ্য 40,000 টাকা, ব্যাংক জমা 7,000 টাকা, অগ্রিম খরচ 20,000 টাকা, বিক্রয়যোগ্য সিকিউরিটিস 20,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা, যন্ত্রপাতি 80,000 টাকা। তাহলে জয়িতা এন্ড কোম্পানির মোট চলতি সম্পদের পরিমাণ কত? এটা তোমরা বাইর করবা, আমি কিছু বলবো না। এবার তোমরা বাইর করবা, এটা তোমরা বাইর করো, এটা তোমরা বাইর করো কত হয়। দেখো তোমরা বাইর করো কত হয় বলো। এই জায়গায় দেখবো যে তোমরা বলতে পারো কিনা যে চলতি সম্পদটা কত। বলো একটু, বলো। এই যে দেখো চলতি সম্পদ বাইর করতে বলছে, বলো কত হবে, ক্যালকুলেশন করো। এই যে নগদ তহবিল 15,000, এই জায়গায় হচ্ছে প্রাপ্য হিসাব 28,000, মজুত পণ্য 40,000 এবং ব্যাংক জমা 7,000, অগ্রিম খরচ 20,000। এখন তোমরা আমাকে বলবা এই বিক্রয়যোগ্য সিকিউরিটিস এটার মানে কি? বিক্রয়যোগ্য সিকিউরিটিস মানে কি বলো? বিক্রয়যোগ্য সিকিউরিটিস এটার মানে কি? দেখি কারা পারো। বিক্রয়যোগ্য সিকিউরিটিস এটার মানে কি বলো? এই দুইটা কিন্তু হবে না, এই দুইটা। বলো বিক্রয়যোগ্য সিকিউরিটিস এটার মানে কি? কেউ বলতে পারতেছো না? একজনে বলছে আয়, বাকিরা বিক্রয়যোগ্য সিকিউরিটিজ মানে হচ্ছে স্বল্পমেয়াদী বিনিয়োগ। স্বল্পমেয়াদী বিনিয়োগ এটা আমাদের জন্য চলতি সম্পদ, এটা আমাদের জন্য চলতি সম্পদ, এটা আমাদের জন্য চলতি সম্পদ, এটাও আমাদের জন্য চলতি সম্পদ। অগ্রিম খরচ চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, নগদ তহবিল চলতি সম্পদ, ব্যাংক জমা চলতি সম্পদ। এবার সবগুলো যোগ করো, যোগ করলে কত হয় বলো? সবগুলো যোগ করলে কত হয় বলো? সবগুলো যোগ করলে কত হয় বলো? সবগুলো যোগ করলে কত হয় বলো? ভাই তাসনিম বিন হুসেন 38 নম্বরটা আবার, ভাই 38 নম্বরটাতে কেন আমি আবার যাব? আমি তো 38 নম্বর থেকে চলে আসছি। আমি 38 নম্বর শেষ করে 39 শেষ করছি, 40-এ চলে আসছি। আমি 40 নিয়ে আলোচনা করতেছি। তুমি তাহলে এতক্ষণ কোথায় ছিলা ভাই?
আমাকে বলো। বিক্রয়যোগ্য সিকিউরিটিজ মানে হচ্ছে স্বল্প মেয়াদী বিনিয়োগ। শোনো, বিনিয়োগ এটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ, আর স্বল্প মেয়াদী বিনিয়োগ যদি মানে বিনিয়োগের সাথে যদি স্বল্প কথাটা থাকে তাহলে এটা চলতি সম্পদ হয়ে যায়, কারণ এটা থেকে আমি স্বল্প পরিমাণে সুবিধা পাবো। হ্যাঁ, এটা থেকে আমি স্বল্প পরিমাণে সুবিধা পাবো, এই জন্য বিক্রয়যোগ্য সিকিউরিটিজ এটাকে আমাদেরকে চলতি সম্পদ ধরতে হবে। বুঝতে পারছি আমরা? আমরা কি বুঝতে পারছি? এটা কথা বলবেন, একটু কথা বলবেন। এই যে দেখেন, যদি তাদের চলতি অনুপাত, একটু খেয়াল করবেন, যদি তাদের চলতি অনুপাত এটা হয় তবে চলতি দায়ের পরিমাণ কত? চলতি দায়ের পরিমাণ চাইছে। এবার এটা হচ্ছে চলতি অনুপাত, চলতি অনুপাত হচ্ছে 2.5:1। একটু আগেই কিন্তু আমরা চলতি সম্পদ বাইর করছি 1,30,000। তাহলে এই 1,30,000-কে আমি এই যে চলতি সম্পদের মানটা দ্বারা ভাগ করব, এইটা হচ্ছে চলতি সম্পদের মান। আর দায় মানি কত? দায় মানি 1 দ্বারা আমি কি করব? গুণ করব। তাহলে ক্যালকুলেশন করে বলেন কত আসবে? তাহলে ক্যালকুলেশন করে বলেন কত আসবে? ক্যালকুলেশন করে বলেন। এই যে 1,30,000 গুণ 1 ভাগ 2.5, যদি তাদের চলতি অনুপাত এত হয়, কারণ এটা কিন্তু ওই উদ্দীপকের প্রশ্ন, তো ওই উদ্দীপকে আমি চলতি সম্পদ কত বাইর করছিলাম? 1,30,000। এই জন্য 1,30,000 হচ্ছে আমার চলতি সম্পদ, তাই না? আর চলতি অনুপাত কোনটা? এটা। এই চলতি অনুপাতের মধ্যে এইটা হচ্ছে চলতি সম্পদের মান, আর এটা হচ্ছে চলতি দায়ের মান। যেহেতু চলতি দায় বাহির করতে বলছে, এই জন্য 1 দ্বারা গুণ। আর যেহেতু চলতি সম্পদের টাকা দেওয়া, এর জন্য চলতি সম্পদের মানটা দ্বারা ভাগ করব আমরা। তাহলে এটাই হচ্ছে চলতি দায়। বলেন তো বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা বলেন। এখন আর কেউ কথা বলবে না, এই হচ্ছে আরেক ঝামেলা। আমরা কি এটা বুঝতে পারছি? কথা তো বলতে হবে না? নিচের কোনটি তড়িৎ সম্পদ নয়? তড়িৎ মানে কি? তড়িৎ মানে তরল। নিচের কোনটি তরল সম্পদ নয়? নগদ টাকা, এটা চলতি সম্পদ এবং এটা তরল সম্পদ। দেনাদার চলতি সম্পদ, তরল সম্পদ। ব্যাংক জমা চলতি সম্পদ, তরল সম্পদ। অগ্রিম খরচ চলতি সম্পদ, এটা তরল সম্পদ না। তাহলে এটাই হবে নিচের কোনটি তড়িৎ সম্পদ নয় বা তরল সম্পদ নয়? দেখো, কার্যকরী মূলধন বলতে বুঝায় কি? কার্যকরী মূলধন বলতে বুঝায়, এটা একটু ভালো করে বুঝো। কার্যকরী মূলধন বলতে কি বোঝায়? এটা একটু ভালো করে বুঝো। কার্যকরী মূলধন বলতে কি বোঝায়? দেখো, মালিক কর্তৃক বিনিয়োজিত মূলধন, মালিক যেটা প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে, মূলধন বাদ উত্তোলন না, এটাও না। মালিক বিনিয়োগ করে, এটাও না। কার্যকরী মূলধন মানে কি? কার্যকরী মূলধন মানে হচ্ছে এটা, এই যে কার্যকরী মূলধন মানে হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে চলতি সম্পদ থেকে আমি বাদ দিব কি? চলতি দায়। মাইনাস মানে কি? বাদ। তাহলে উত্তর হবে গ। স্থায়ী সম্পদ বাদ চলতি সম্পদ না, স্থায়ী সম্পদ থেকে চলতি সম্পদ না, চলতি সম্পদ থেকে চলতি দায়। তাহলে উত্তর হবে এটা। বলো বুঝতে পারছো কিনা? একটু আগে একজনের প্রশ্ন করছো দায় উপরে কেন? কারণ দায় বাহির করতে বলছে, মানে দায়ের টাকাটা বাহির করতে বলছে, এই জন্য দায় উপরে ছিল।
এবার দেখো, চলতি অনুপাতের আদর্শ মান 2:1। এই কথাটা কিন্তু আমি আগে বলে দিছি। এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রতি 1 টাকা দায়ের বিপরীতে, প্রতি 1 টাকা, এই যে প্রতি 1 টাকা দায়ের বিপরীতে 2 টাকার সম্পদ থাকতে হবে। প্রতি 1 টাকা দায়ের বিপরীতে 2 টাকার সম্পদ থাকতে হবে। একটু আগে কিন্তু আমি বলছি প্রতি 1 টাকা, ওই যে আদর্শ মান, এই যে 2:1, এটা চলতি অনুপাতের আদর্শ মান, তাই না? তো এই যে চলতি অনুপাতের আদর্শ মান, এই জায়গায় এটার মানেটা কি বলো? দেখো, চলতি মূলধন বলতে কি বুঝায়? চলতি মূলধন বলতে কি বুঝায়? চলতি সম্পদ থেকে চলতি দায় আমরা কি করব? বিয়োগ করে দিব। চলতি সম্পদ থেকে চলতি দায় আমরা বিয়োগ করব। দেখো, চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ সমান সমান কি? সমান সমান কি? এটাকে কি বলে বলো? এই যে চলতি সম্পদ থেকে মজুদ পণ্য অগ্রিম খরচ বাদ দিলে এটা হয় তরল সম্পদ। এটা হয় কি সম্পদ? তরল সম্পদ। 46 নাম্বারটা বুঝতে পারছি? এবার এই জায়গায় আবার আসছে, দেখো রাজুক উত্তরা মডেল কলেজে। দেখো, তরল সম্পদ কি? তরল সম্পদ হচ্ছে চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিব আর অগ্রিম খরচ বাদ দিব। কিন্তু এই জায়গায় তো অগ্রিম খরচ নাই, শুধু সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়া আছে, তাই আমরা এটা ধরে নিলাম। চলতি সম্পদ থেকে আমরা সমাপনী মজুদ পণ্য কি করব? বাদ দিব। আমরা চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ পণ্য কি করব? বাদ দিব। দেখো, তরল সম্পদের অংশ নয় কোনটা? তরল সম্পদের অংশ নয় কোনটা? হ্যাঁ, মজুদ পণ্য এবং অগ্রিম ব্যয়। মজুদ পণ্য এবং অগ্রিম ব্যয়, তাহলে উত্তর হবে ক, মজুদ পণ্য এবং অগ্রিম ব্যয়। তরল সম্পদের অংশ নয় কোনটা? মজুদ পণ্য এবং অগ্রিম ব্যয়। অ্যাসিড টেস্টের অনুপাতের আদর্শ মান কত? অ্যাসিড টেস্টের অনুপাতের আদর্শ মান কত? অ্যাসিড টেস্ট যেই কথা, তরল অনুপাত একই কথা, তারল্য অনুপাত একই কথা, তাহলে তাদের আদর্শ মান 1:1। তাদের আদর্শ মান 1:1। এরপরটা তো তোমরা পারবা, এটা পারবা না বলো? এটা তো পারবা নাকি? একটু জলদি করে বলো, এটা তো পারবা নাকি? এই যে দেখো, কার্যকরী মূলধন নির্ণয়ে প্রয়োজন হয় কোনটা? চলতি সম্পদ, চলতি দায়। আরে ভাই, কার্যকরী মূলধন যে কথা, চলতি মূলধন তো একই কথা, তাহলে এটা কেন আসবে? কার্যকরী মূলধন বাইর করতে ব্যবহার হয় চলতি সম্পদ, চলতি দায়। চলতি মূলধন বাইর করতে ব্যবহার হয় চলতি সম্পদ, চলতি দায়। তাহলে খ হবে উত্তর। শেষ। আমি আজকে 50টা এমসিকিউ নিয়েছিলাম, 50টা এমসিকিউ সমাধান করে দিলাম। ইনশাল্লাহ পরের ক্লাসে আমি নতুন কিছু নিয়ে আলোচনা করব। আর আগামীকাল সকালেও কিন্তু তোমাদের, হ্যাঁ, আগামীকাল সকালেও কিন্তু তোমাদের এমসিকিউ ক্লাস হবে। আর অবশ্যই ক্লাসটা নেবেন রিয়াদ ভাই, অবশ্যই ক্লাসটা নেবেন রিয়াদ ভাই, ঠিক আছে? আজকে আমি যা আলোচনা করি, আজকে আমরা যা আলোচনা করলাম বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আজকে আমি যা আলোচনা করলাম সেটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আজকে আমি যা আলোচনা করলাম সেটা তোমরা বুঝতে পারছো কিনা একটু জলদি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে হবে।
আজকে আমি যা আলোচনা করলাম সেটা তোমরা বুঝতে পারছো কিনা একটু জলদি কমেন্ট করে জানিয়ে দিবা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি সিকিউ অথবা এমসিকিউ নিয়ে আলোচনা করব, কারণ রিয়াদ ভাই যদি এমসিকিউ কন্টিনিউসলি নেওয়া শুরু করে, তাহলে আমিও যদি এমসিকিউ নেওয়া শুরু করি, তাহলে ডাবল এমসিকিউ নিয়ে লাভ নাই। আমি তাহলে সিকিউ নিয়ে আলোচনা শুরু করব, কারণ তোমাদের প্রত্যেকটা টপিক আমাদেরকে শেষ করতে হবে এবং ডাবল ডাবল আমরা শেষ করবো ইনশাল্লাহ। কেমন? জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেখা হবে, সবার সাথে দেখা হবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ভালো একটা রেজাল্ট করো, তারপরে ভার্সিটি অ্যাডমিশনের জন্য ভালোভাবে একটা প্রিপারেশন নাও। আমি বারবার তোমাদেরকে বলবো যে ভার্সিটি অ্যাডমিশনের জন্য ভালোভাবে একটা প্রিপারেশন নাও। এবং 2 নম্বর কথা হচ্ছে, যারা এখনো আমাদের এডমিশন বেসটাতে ভর্তি হও নাই, তোমরা একটু কষ্ট করে এডমিশন বেসটাতে ভর্তি হয়ে যাও। কারণ আগে ভর্তি হলে কি কি বেনিফিট সেটা কিন্তু আমি গত ক্লাসে গতদিন আমি কিন্তু জুম মিটিং এ তোমাদেরকে বলেছিলাম, তাই না? এর জন্য তোমাদেরকে আমি বলবো অবশ্যই ভর্তি হয়ে যাওয়ার, ভর্তি হওয়ার জন্য তো আমাদের পেজে নক দাও, আমাদের নাম্বারে যোগাযোগ করো, তাহলেই হবে। কেমন? আমি গ্রুপে সবকিছু জানিয়ে দিব, আমি গ্রুপে সবকিছু জানিয়ে দিব। আর কেউ কি কোনো কিছু জানতে চাও? আর পরীক্ষাগুলো দিবা, হ্যাঁ ওয়েবসাইটে পরীক্ষাগুলো দিবা নিয়মিত, ওয়েবসাইটে পরীক্ষাগুলো দিবা নিয়মিত। জি, সবগুলো গিফট পাবা সৈয়দ মুনতাসির, অবশ্যই পাবা, পাবা না কেন? জি এমডি টোটল মিয়া 3টা বই যদি তুমি একসাথে নাও, তাহলে 1000 টাকার মধ্যে হয়ে যাবে আশা করি। 3টা বই একসাথে 1000 টাকার মধ্যে হয়ে যাবে আশা করি। আর কারো কোনো প্রশ্ন আছে? কেউ কি কোনো প্রশ্ন করতে চাচ্ছ? কারো কি কোনো প্রশ্ন আছে একটু জানিয়ে দাও। কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কি কোনো প্রশ্ন আছে? জি বলেন, জি বলেন, বলেন কার কি প্রশ্ন বলেন। কোন নাম্বারে টাকা পাঠাবেন? আপনি জানেন না কোন নাম্বারে টাকা পাঠাবেন? এই যে এইটা, এই নাম্বারে টাকা পাঠাবেন। কেমন? আমি কলেজে ক্লাস শুরু করে দিছি, আমি আজকেও একটা ক্লাস নিয়েছি, আমি আজকেও ক্লাস নিয়েছি এবং গতকালও ক্লাস নিয়েছি। হ্যাঁ, আমি মূলত এখন যারা এইচএসসি 24 আছে, মানে তোমাদের বেসের যারা পরীক্ষার্থী, তাদেরকে নিয়ে হচ্ছে আমি কলেজে কাজ করতেছি। হ্যাঁ, তাদের প্রবলেমগুলো নিয়ে আমি কাজ করতেছি। ঠিক আছে? তো আমাকে দৈনিক 4টা করে ক্লাস দিয়েছিল, আমি দৈনিক 4টা করে ক্লাস নিব না, বলেছি যে আমি একটা করে ক্লাস দিব। কারণ হচ্ছে যদি আমি দৈনিক 4টা করে ক্লাস নেই, তাহলে আমার কোচিং এ প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, আমার কোচিং এ ক্লাস নিতে অনেক ঝামেলা হয়ে যায়, ওই জায়গা থেকে আসতে আমার একটু সমস্যা হয়। কারণ হচ্ছে তারা যদিও গাড়ি দিয়ে দিয়ে যায়, বাট আমার টাইমের সাথে মিলতেছে না, সময়ের সাথে। এই জন্য আমি বলছি যে আমি আপাতত একটা করে নিব, শুধুমাত্র 24টাকে হ্যান্ডেল করি, তারপরে পরবর্তীতে সময়ের সাথে সাথে বাকি ক্লাসগুলো বা বাকি যে বেসগুলো আছে তাদেরকে আমি মানে সামনের দিকে নিয়ে যাব আর কি। এই অধ্যায়ের সিকিউ ক্লাস তো আমি নিয়েছি, এই অধ্যায়ের সিকিউ ক্লাস নিয়েছি, ক্লাসগুলো রেকর্ড আছে, তুমি দেখো। তারপরও যদি না বুঝো, তারপরে প্রয়োজন হলে আবার নিব, তারপরে প্রয়োজন হলে আবার নিব। যে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা বলতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমি এই জায়গায় ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি। কেমন? ইনশাল্লাহ
আপনারা যেটা করবেন অবশ্যই এডমিশনের জন্য আমাদের এই নাম্বারে টাকাটা সেন্ড মানি করে আমাদের পেজে মেসেজ অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনি আপনার ভর্তিটা কনফার্ম করে নেবেন। যদি কারো কোনো জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কল দিয়ে আপনি বিস্তারিত জেনে নেবেন। কেমন? জি, এই সময়টাকে বাসায় খুব ভালোভাবে কাজে লাগান। বাসায় এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগান। আমি বারবার বলি, এত জায়গায় মুখ দেওয়ার কোনো দরকার নেই। বেশি বেশি সময় অনলাইনে থাকারও দরকার নেই। আমাদের রুটিন অনুযায়ী যে সময় আমরা ক্লাসটাতে জয়েন করি, মানে ক্লাসে আসবো, ওই সময় আপনি অনলাইনে ঢুকেন, প্রবেশ করেন। বেশি লম্বা সময় যদি আপনি এত ক্লাস যদি আপনি করেন, অনলাইনে যদি বারবার ক্লাস করেন, ভাই আপনি নিজে কখন পড়বেন? ভাই দেখেন, নতুন করে শিকার সময় শেষ। এই যে সময়টুকু আছে, এই সময়টুকু হচ্ছে আপনি পিছনে যে পড়াগুলো পড়ে আসছেন, ওই পড়াগুলোর মধ্যে যেগুলো সমস্যা বা যেটা ভুলে গেছেন, যেটা মনে নাই, ওইটাকে আপনি মনে করবেন, মানে সমস্যার সমাধান করবেন। এখন নতুন করে শিকার সময় শেষ। পিছনে কোনো কিছু শিখেন নাই, এখন নতুন করে শিকার সময় নাই। আমি বারবার বলতেছি, নতুন করে শিকার সময় নাই। কেমন? যা শিখছেন অলরেডি শিখে ফেলছেন। এখন আপনি শুধুমাত্র কি করবেন? এটাকে আপনি রিভাইজ করবেন। আপনার যদি কোথাও ভুল থাকে, ভুলটা সংশোধন করবেন। এই জন্য আমি বারবার কেন বলতেছি, হ্যাঁ, আমি বারবার আপনাদেরকে কেন বলতেছি যে এখন লাস্ট মুমেন্টে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন শিক্ষক, সেটা আমিও হইতে পারি, লোভনীয় কিছু অফার দিয়ে মানুষকে, স্টুডেন্টদেরকে আকর্ষণ সৃষ্টি করব, যেন তারা আমার দিকে ডাইভার্ট হয়ে যায় এবং তারা পড়া থেকে সরে যায়। ভাই, এই অল্প দিনের মধ্যে আমি কখনোই তোমাকে আহামরি কোনো পরিবর্তন করতে পারবো না। কারণ যে 2 বছরে পরিবর্তন হয় নাই, যে 1.5 বছরে পরিবর্তন হয় নাই, যে 1 বছরে হয় নাই, যে লাস্ট 6 মাসে পরিবর্তন হয় নাই, সে মাত্র 20 দিনে পরিবর্তন হবে? সে কি আহাম্মক নাকি ভাই? কেমনে সম্ভব? এটা কোনোদিনও সম্ভব না, আর এটা সম্ভব হইতে পারেও না। জি, আহমেদ সামিউল হক, জি বলেন, আপনার কোশ্চেন, আপনার কমেন্টটা আবার করেন, এর জন্য আমি বলবো। আচ্ছা, রেকর্ড ক্লাস বলে প্রবলেম হয়, আমাকে একটু বলো তো, রেকর্ড ক্লাস কোন বিষয়ের প্রবলেম? কোন বিষয়ের প্রবলেম বলো? রেকর্ড ক্লাসটা কোন বিষয়ের প্রবলেম হচ্ছে আমাকে একটু বলো। কোন বিষয়ের রেকর্ড ক্লাসে প্রবলেম সেটা বলো। তাই আমাদের হাতে যতটুকু সময় আছে, এই অল্প সময়ের মধ্যে আমরা যদি চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। আমরা ভালো কিছু করতে পারবো। তোমরা যেহেতু দীর্ঘদিন ছিলা, ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে, অনেক। আমি একদম 100% আশাবাদী, ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট তোমাদের প্রত্যাশা অনুযায়ী ভালো হবে সবার। যে ভাই কমেন্ট করছিলা যে রেকর্ড ক্লাস নিয়ে, ভাইয়া কোন বিষয়ের রেকর্ড ক্লাস নিয়ে প্রবলেম সেটা তো তুমি বললা না। জি, শহীদ স্যার ফিনান্সের এমসিকিউ ক্লাস নিবেন। জি, তারপর এখন আর কমেন্ট করে না ভাই, কোন বিষয়ের সেটা তো বলতে হবে, কোন বিষয় সেটা বলেন না। আপনি সেটা না বললে আমি কিভাবে বুঝবো বলেন? কোন বিষয়ের রেকর্ড ক্লাসে আপনার প্রবলেম, সেটা যদি আপনি না বলেন আমাকে, তাহলে আমি বুঝবো কিভাবে? রিভিশন ক্লাসগুলো সাজানো নেই, এটা একটু সাজানো হলে ভালো হয়। রিভিশন ক্লাসগুলো সাজানো আছে। সেকেন্ড পেপার চ্যাপ্টার 5, ভাই কি বলে চ্যাপ্টার 5 এর ক্লাস বলে সাজানো নাই? ভাই চ্যাপ্টার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 5ম অধ্যায়ের ক্লাসগুলো সাজানো আছে, তুমি মনে হয় পাচ্ছ না। একটু কষ্ট করে এই ভাইকে লিঙ্কগুলো তোমরা দিয়ে দিও প্লিজ। জি, বাংলা ক্লাস নিবেন, ইংলিশ ক্লাসও নিবেন, যেগুলোতে প্রবলেম সেগুলো আবার নিবেন। কেমন? দ্বিতীয় পত্রের 5ম অধ্যায়, দ্বিতীয় পত্রের 5ম অধ্যায়ের ক্লাসগুলো সাজানো আছে ভাই। আমি এই নিয়ে 2বার ক্লাস নিছি দ্বিতীয় পত্রের 5ম অধ্যায়ের উপরে।
তুমি একটু কষ্ট করে সাজানো আছে, ফিচার্ড অপশনে গিয়ে দেখো সাজানো আছে। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।